আজকে আমি এক্সপ্লেন করতে যাচ্ছি সম্প্রতি মুক্তিপ্রাপ্ত একটি তামিল রোমান্টিক কমেডি মুভি যার নাম শিকারু। যে মুভিটি আপনি যদি মনে হাজারো কষ্ট নিয়ে একবার দেখা শুরু করেন তাহলে শেষ পর্যন্ত আপনিও সব কষ্ট ভুলে হাসতে বাধ্য হবেন, আর হাসতে হাসতে আপনার পেট পুরো ব্যথা হয়ে যাবে, গ্যারান্টি। তবে এটা কমেডি মুভি বলে ভাববেন না যে এর মধ্যে কোনো থ্রিলার নেই। আপনি যা যা মশলা চান এই মুভিতে সমস্ত কিছুই আছে। এক পুলিশ অফিসারের বউ একটা কলেজের ছেলের প্রেমে পড়ে যায়, আর তারপর একদিন রাতে সেই ছেলেটাকে সে তার বাসায় ডাকে, আর তারপর যে কি কি হয় তা আপনি কল্পনাও করতে পারবেন না ভাই। তো চলুন বেশি কথা না বলে মুভির কিছু দৃশ্য দেখিয়ে মুভিটি শুরু করা যাক। ఆపండి కారు ఆపండి చూడరా ఎవరు అమ్మాయిరా মুভির প্রথমে একটা ইঞ্জিনিয়ারিং ছাত্রদের বয়েজ হোস্টেল দেখানো হয়, যে হোস্টেলের একটি রুমের দরজা খুলে হাঁপাতে হাঁপাতে শ্বাস ঘন হয়ে যাওয়া একটি ছেলে ঘরের ভিতর ঢোকে আর দুজনকে জিজ্ঞাসা করে, দোস্ত ববি কোথায়, ও এখনো রেডি হয়নি কেন? একজন বলে ও টয়লেটে গেছে। ছেলেটা বলে আমি 4 বছর ধরে বারবার ওকে বলছি, ভাই তুই গীতাকে প্রপোজ কর, কিন্তু ও কোনো কথাই কানে নেয় না। আর মাত্র 4 দিন বাকি আছে প্রজেক্ট জমা দেওয়ার, এরপর আর কোনোদিনও গীতাকে প্রপোজ করার সুযোগ পাওয়া যাবে না। তখন কি হবে? ববি এসে বলে, কি ব্যাপার দোস্ত, চিল্লাচিল্লি করিস কেন? আসলে ছেলেটার নাম সিধু, যে কলেজে এই 4 বছরের প্রত্যেকবার পরীক্ষায় ফেল করতে করতে পাশ করা একজন ছাত্র। আর এই 3 জন হচ্ছে তার ক্লাসমেট, যার একজনের নাম ববি, একজনের নাম আনন্দ, আর একজনের নাম রাম। সে ববিকে দেখে বলে, কিরে তোর এইরকম সাজ পোশাক কেন? তোকে কি আমি কোথাও ইন্টারভিউ দিতে যেতে বলছি? এত ফর্মাল ড্রেস পরে এসে হাজির হয়েছিস, দেবো না কানের গোড়ায়, যা ড্রেস চেঞ্জ করে। শালা মুডটাই খারাপ করে দিল। এর মধ্যে রাম বলে, ভাই তুই কোনো টেনশন নিস না, আমি ওকে রেডি করে আনছি। ববি ড্রেস চেঞ্জ করে আসলে তার 4 বন্ধু কলেজে যাওয়ার সময় সিধু বলে, দোস্ত আজ পর্যন্ত আমি যতগুলো মেয়েকে প্রপোজ করেছি কেউ আমাকে ঝাঁটা নিয়ে দাঁড়া করেছে, কেউ জুতা নিয়ে দাঁড়া করেছে, আবার কেউ রাগ করে আমাকে কামড় দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু আমি কিছু মনে রাখি নাই। মনে রাখলেই কষ্ট ভাই। তাই প্রপোজ করার সময় গীতা যদি তোকে উল্টো পাল্টা কিছু বলে তুই কিন্তু মনে কোনো কষ্ট নিবি না। ববি বলে, ভাই যদি ওর বাবাকে জানিয়ে দেয় তাহলে যে আমার কি হবে আমি তাই ভাবছি। আমার মনে হচ্ছে আমি একটা যুদ্ধের ময়দানে যাচ্ছি। সিধু বলে, ধুর অত দূরের টেনশন কেন নিচ্ছিস, যা হওয়ার দেখা যাবে, চল। এই কথা বলতে বলতে কলেজে আসার পর সিধু তার পকেট থেকে একটা গোলাপ ফুল বের করে ববির হাতে দিয়ে বলে, দোস্ত যা বলবি কনফিডেন্টের সাথে বলবি, তুই যত কনফিডেন্ট নিয়ে কথা বলবি গীতা তত তাড়াতাড়ি তোর কথায় রাজি হয়ে যাবে, বুঝেছিস? ববি বলে, দোস্ত আমার তো ভয় এখানে বসেই হাত পা কাঁপতেছে। কিন্তু ববির দোস্তরাও নাচর বান্ধা, তাই ববিকে ভালো মতো পাম দিয়ে গ্যাস বেলুন বানিয়ে ময়দানে ছেড়ে দিয়ে তারা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। আপনারা কি ভেবেছেন ববি এত কিছু তার নিজের জন্য করছে? আরে না না ভাই, এই মেয়েটাকে সিধু পছন্দ করেছে আর নিজে প্রপোজ করতে সাহস পাচ্ছে না বলে ববিকে তার হয়ে প্রপোজ করতে পাঠিয়েছে। তো একটু পরেই গীতা কলেজে আসে। ববি বলে, গীতা সিধু তোমাকে 4 বছর ধরে ভালোবাসে, তুমি প্লিজ ওকে অ্যাকসেপ্ট করে নাও। গীতা বলে, আরে তোমাকে বলছি না যে তুমি সিধুর ধারে কাছে থাকবা না। ববি বলে, তুমি ভুল ভাবছো, সিধু এখন খুব ভালো হয়ে গেছে, এখন পড়াশোনায় খুব মন দিয়েছে আর পরীক্ষায় ভালোভাবে পাশও করেছে, কলেজের ক্যাম্পাসেও সিলেক্ট হয়েছে, খুব তাড়াতাড়ি ও একটা ভালো জবও পেয়ে যাবে। গীতা বলে, আরে তুমি আমাকে ওর সম্বন্ধে বোঝানোর চেষ্টা করো না, আমি ওকে খুব ভালোভাবে চিনি, তুমি তো ওর প্রজেক্টগুলো সব করে দাও আর পরীক্ষার সময় নিজের খাতা খুলে ওকে ভালোভাবে দেখতে দাও, তাই তো ও পরীক্ষায় পাশ করেছে আর তোমার জন্যই তো ও ক্যাম্পাসে সিলেক্ট হয়েছে। আসলে ও নিজে কিছুই করতে পারে না, ও কোনো কাজেরই না। যদি তুমি আমাকে প্রপোজ করতে তাহলে আমি একবার ভেবে দেখতাম। ববি বলে, গীতা প্লিজ তুমি এই গোলাপটা নাও, সিধু না হলে মনে মনে খুব কষ্ট পাবে। গীতা বলে, তাতে আমার কি, তুমি একটা কাজ করো, গোলাপটা পাশের ডাস্টবিনে ফেলে দিয়ে চলে যাও। ববি আর কি করে, সে সিধুকে গিয়ে সব কথা খুলে মেলে বলে। তখন সিধু বলে, আরে ঠিক আছে কোনো ব্যাপার না, আসলে মেয়েটার মধ্যে তেমন কোনো স্পেশাল কিছু নাই, স্পেশাল বলতে শুধু প্রিন্সিপালের মেয়ে, তাই প্রপোজ করতে চেয়েছিলাম। কিন্তু এ কি, গীতা তো তাদের পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথাই শুনে নিয়েছে। তাই গীতা সিধুকে বলে, তুমি একটু বেশিই বেড়ে গেছো, দাঁড়াও তোমার মজা দেখাচ্ছি। এরপর সিন চলে যায় প্রিন্সিপালের ঘরে। প্রিন্সিপাল সিধুকে বলে, তোমাদের এত বড় হিম্মত কি করে হয় যে আমার মেয়েকে প্রপোজ করো? সুশীলা, এদের 3 জনের বিরুদ্ধে একটা একটা করে সাসপেনশন লেটার তৈরি করো। সিধু বলে, স্যার আর 4 দিন তো কলেজে থাকতাম, এখন সাসপেন্ড করে কি হবে? প্রিন্সিপাল বলে, নিজেদের খুব স্মার্ট ভাবো তাই না, দাঁড়াও। সুশীলা, ওই সাসপেন্স লেটারে এটা উল্লেখ করো যে 3 জনের ক্যারেক্টার খুবই খারাপ, যাতে এরা কোথাও ভবিষ্যতে চাকরি না পায়। এর মধ্যে গীতা এসে বলে, বাবা শুধু সিধু না আরো অনেকে আমাকে লাভ লেটার দিয়েছে। প্রিন্সিপাল সবাইকে ডাক করিয়ে সুশীলাকে বলে, সুশীলা এদের সবার বিরুদ্ধে এক একটা করে ক্যারেক্টার সার্টিফিকেট বানাও।
সুশীলা বলে, স্যার সবাইকে যদি খারাপ ক্যারেক্টার সার্টিফিকেট দিয়ে দিই তাহলে তো কলেজেরই বদনাম হয়ে যাবে, অন্য কোনো উপায় ভাবুন। প্রিন্সিপাল বলে, ঠিক আছে, তাহলে তুমি আমার মেয়েকেই সাসপেন্ড করে দাও, বাড়ি গিয়ে শাশুড়ি বোমার সিরিয়াল দেখুক, এই কলেজে পড়ে ওর আর কাজ নেই। এবার সিন চলে আসে একটি রাস্তায়, যে রাস্তা দিয়ে ববি আর তার 3 বন্ধু গাড়ি চালিয়ে যেতে যেতে হঠাৎ গাড়ি থামিয়ে দেয়, কারণ কিছু গুড়ি গুড়ি পিচ্চি অনেকগুলো গ্যাস বেলুন নিয়ে আকাশে উড়িয়ে দিয়ে মজা করছিল। ববিও জানলা দিয়ে মুখ বাড়িয়ে এই অপরূপ দৃশ্য উপভোগ করছিল। আর ঠিক এই সময় একটা কাগজ উড়ে এসে ববির ঠিক মুখের উপরে পড়ে। আরে এটা কি? এই ভাঙাচোরা কপালের উপর আবার কেউ লাভ লেটার ছুঁড়ে মারলো নাকি? ববি কাগজটা নিয়ে দেখতে থাকে। আরে এটা তো একটা পরীক্ষায় বসার অ্যাডমিট কার্ড। সময়টা দেখি, সকাল 10:30টায় পরীক্ষা, এখন তো 10টা বেজে গেছে। আহারে, যাই গিয়ে অ্যাডমিট কার্ডটা দিয়ে আসি। এই ভেবে ববি পাশের একটি কলেজে যায় এবং গিয়ে দেখে যে একটি মেয়ে কলেজের স্যারকে বলছে, স্যার প্লিজ আমাকে পরীক্ষায় বসতে দিন, এটা আমার জীবন মরণের ব্যাপার স্যার, আমার অ্যাডমিট কার্ডটি যেন কিভাবে হারিয়ে গেছে স্যার। স্যার বলে, পুরো পৃথিবী উল্টাইয়ে গেলেও আমি তোমাকে অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষায় বসতে দিতে পারবো না। ববি দূর থেকে দাঁড়িয়ে এই কথা শোনে। ও আচ্ছা, তাহলে এই অ্যাডমিট কার্ডটা ওই খুকুমনির। দাঁড়াও খুকুমনি, আমি আসছি। ববি তার কাছে যেতে লাগলে মেয়েটির ফোনে একটা ফোন আসে। হ্যালো, তুমি কোথায়? আমি তো একটু মন্দিরে পুজো দিতে আসছি। কেন হঠাৎ করে এখন মন্দিরে গেলে কেন? না মানে আমার মনের একটা ইচ্ছা পূরণ হয়েছে তো, তাই ভাবলাম একটা পুজো দিয়ে আসি। ববি এই মিথ্যাটাকে আর একটু জীবন্ত করার জন্য পাশে থাকা স্কুলের ঘন্টার উপর টং টং করে 3টা পিটান মারে। আর এইরকম একটা কিউটের ডিব্বা যদি সামনে দাঁড়াই থাকে তাহলে তাকে কে বা সাহায্য না করতে চায়? ফোনের ওপাশ থেকে মানুষটি এই ঘন্টার আওয়াজ শুনে বলে, ঠিক আছে, তাড়াতাড়ি পুজো দিয়ে বাড়ি চলে আসো। মেয়েটি বলে, ঠিক আছে। এরপর ফোনটা কেটে দিয়ে ববিকে বলে, থ্যাংক ইউ। ববি বলে, আমাকে তোমার এখনো আরও একটা থ্যাংক ইউ দিতে হবে। মেয়েটা বলে, কেন? ববি বলে, এই নাও তোমার পরীক্ষায় বসার অ্যাডমিট কার্ড। মেয়েটি তো খুশিতে আত্মহারা হয়ে ববি ছেলে নামে সে চিন্তা বাদ দিয়েই তাকে শক্ত করে জড়িয়ে ধরে। আরে এ তো মেঘনা চাইতেই পানি। ববির দিল তো পুরো গার্ডেন গার্ডেন হয়ে গয়া। এরপর মেয়েটি তাকে ছেড়ে দিয়ে পরীক্ষার হলে চলে যায়। আর ববি তো তাকে নিয়ে আকাশ পাতাল ভাবতে ভাবতে কখন যে দিন পেরিয়ে রাত হয়ে যায়, কি করে আর কি করে না তা কিছুই বোঝে না। এরপর সিন চলে আসে ওই মেয়েটির বাড়িতে। কোন মেয়েটি বলেন তো? সেই মেয়েটি যার সাথে ববির ওই কলেজে দেখা হয়েছিল। মেয়েটি তার আজকে পরীক্ষায় আসা প্রশ্ন বইয়ের সঙ্গে মিলিয়ে দেখছিল যে সে কত নাম্বার পাবে। এমন সময় মেয়েটির মা ফোন করে জিজ্ঞাসা করে, কি রে, কি করছিস? মেয়েটি বলে, আজ পরীক্ষায় কত নাম্বারের সঠিক উত্তর দিয়েছি সেটা মিলিয়ে দেখছিলাম। বলো কি ব্যাপার? তার মা বলে, তুই ওকে না বলে পরীক্ষা দিতে গেছিস? ও যদি জানতে পারে তাহলে তো তোকে কাঁচা চিবিয়ে খেয়ে নেবে। মেয়েটি বলে, তুমি চিন্তা করো না, ও কিছু জানতে পারবে না। মা বলে, আমরা অনেক বড় ভুল করে ফেলেছি রে, তোকে ওই ছেলের সাথে বিয়ে দেওয়া আমাদের একদম উচিত হয়নি, তোর জীবনটা একদম নরক করে ছেড়েছি। মেয়েটা বলে, না না মা, আমি এখন ঠিকই আছি, তুমি চিন্তা করিও না। সে যখন এসব কথা বলছিল তখন সে বাইরে একটি গাড়ির আওয়াজ শুনতে পেয়ে কি কারণে যেন ভয় পেয়ে যায় এবং সাথে সাথে ফোনটা কেটে তার বই খাতা সব রান্না করে একটা বালতির ভিতরে লুকিয়ে রেখে 1 প্যাকেট দুধ গ্যাসের উপর দেয়। এর মধ্যেই কলিং বেল বেজে ওঠে। মেয়েটি দরজা খুললে আমরা একজন লোককে দেখতে পাই। এর নাম নরসিংহ, যে একজন পুলিশ সাব ইন্সপেক্টর, এবং তার সাথে সাথে এই মেয়েটির স্বামীও। মেয়েটির নাম দেবিকা। তো দেবিকা দরজা খোলার পর নরসিংহ বলে, দরজা খুলতে তো দেরি হলো কেন? দেবিকা বলে, গ্যাসের উপর দুধ গরম করতে দিয়েছি তো, তাই একটু দেরি হলো। নরসিংহ কিছু না বলে ঘরে ঢুকে যায়। আর এদিকে দেবিকা তো হাঁপ ছেড়ে বাঁচে। আর একটু হলেই সে ধরা পড়ে যেত, কারণ তার স্বামী তো জানেই না যে সে পড়াশোনা করে। এদিকে নরসিংহ ফ্রেশ হয়ে দেবিকাকে ডাকে। দেবিকা কোনো রকম দুধের গ্লাসটা হাতে নিয়ে তার সামনে এসে হাজির হলে নরসিংহ লাল পানি খেতে খেতে বলে, দুধটা খেয়ে বিছানায় শুয়ে পড়ো। দেবিকা তাই করে। এরপর নরসিংহ ঘরের লাইটটা অফ করে গাড়ি চালানো শুরু করে। কিন্তু গাড়ির ইঞ্জিন যখন সবে গরম হওয়া শুরু করেছে তখন গাড়ির তেল শেষ হয়ে যায়। আর নরসিংহ গাড়ি থেকে নেমে পাশ ফিরে শুয়ে পড়ে। দেবিকা তাকে ডাকে, এই কি গো, ঘুমিয়ে পড়লে? কোনো সাড়া নেই। সে গাড়ি থেকে নেবেই নাক ডাকা শুরু করে দেয়। তবে এতে দেবিকা একটু অবাক হয় না, কারণ এটাই তার প্রতিদিনের রুটিন। তাই সে বাধ্য হয়েই গোসল করতে যায়। আর কেন গোসল করতে গেছে সেটা আশা করি আপনাদের বুঝিয়ে বলা লাগবে না। এরপর সিন চলে আসে পরের দিন রাতে, যেখানে দেবিকা ঘরে বসে বসে টিভি দেখছিল। এমন সময় একটা চ্যানেলে সে দেখতে পায় কেউ একজন বলছে, আপনি কি আপনার দাম্পত্য জীবন নিয়ে অখুশি? চিন্তা করবেন না, এর সমাধান আছে। আপনি আপনার স্বামীর সাথে এ বিষয়ে খোলামেলাভাবে কথা বলুন। দেবিকা মনে মনে বলে, আর খোলামেলা কথা বলা? যখনই একটু ভালোভাবে কথা বলতে চাই তখনই সে বলে পরে কথা বলবো, এখন সময় নেই। টিভিতে বসে বসে জ্ঞান মারা অনেক সহজ। আসো না আমার স্বামীর কাছে, বলো না কথা, দেখবো কত বড় সাহস। যত সব আজগুবি গল্প। এইসব ভাবতে ভাবতে সে টিভি চ্যানেল পাল্টে দেয়। আসলে দেবিকা তার স্বামীকে নিয়ে একদম খুশি না। সে তার স্বামীকে জমের মতো ভয় পায়। আর স্বামীও যখন দেবিকাকে কাজে লাগে তখন তাকে ব্যবহার করে, আর বাকি সময় তাকে পাত্তাই দেয় না। গাড়ি চালানো ছাড়াও যে স্বামী স্ত্রীর মধ্যে একটা মধুর রোমান্টিক সম্পর্ক থাকে সে কথা যেন তার স্বামী জানেই না। তো যাই হোক, এর মধ্যে ববি দেবিকার ফেসবুক আইডি খুঁজে তাকে মেসেজ পাঠিয়ে বলে, হাই, আমি ববি, কালকে তোমার সাথে আমার কলেজে দেখা হয়েছিল, মনে পড়ছে সেই অ্যাডমিট কার্ডের কথা? দেবিকা বলে, ও তুমি, থ্যাংক ইউ।
কালকে তুমি আমার অনেক বড় উপকার করেছো। ববি বলে, শুধু থ্যাংক ইউ বললে হবে না, চলো কালকে আমরা একসাথে একটু কোথাও গিয়ে কফি খেয়ে আসি। দেবিকা বলে, আর সম্ভব না গো, গতকাল আমার পরীক্ষা শেষ হয়ে গেছে, আমি আর কোনো দিনও কলেজে যাব না। ববি তখন মন খারাপের ইমোজি পাঠায়। দেবিকা বলে, কি ব্যাপার, মন খারাপ কেন? ববি বলে, এরকম বিউটিফুল মেয়ের সাথে কফি খাওয়ার চান্সটা হারিয়ে ফেললাম যে। এদিকে দেবিকা ও ববির সাথে চ্যাট করে খুব মজা পায়। ববি জিজ্ঞাসা করে, আচ্ছা তোমার তো বিয়ে হয়ে গেছে, তবু এখনো শোনি কেন? দেবিকা বলে, আমার স্বামী এখনো ডিউটি দিয়ে ফেরেনি, তাই আমি জেগে আছি। ববি বলে, তুমি পরীক্ষা দিতে এসেছো সেটা তোমার স্বামী জানে না তাই না? তুমি কি করে জানলে? কারণ আমি তো ঘন্টা বাজিয়েছিলাম তাই না? আচ্ছা তোমার বয়স কত? দেবিকা বলে, রং কোশ্চেন। ববি বলে, ঠিক আছে কোনো সমস্যা নেই, তোমার ফোন নাম্বারটা পাওয়া যাবে? আরে এই পোড়া দেখে দুরন্ত এক্সপ্রেসের মতো চলা শুরু করছে, না না এর সাথে বেশি কথা বলা যাবে না। তাই দেবিকা রিপ্লাই দেওয়া বন্ধ করে দেয়। এদিকে ববি রিপ্লাই না পেয়ে মন খারাপ করে ওখানেই শুয়ে পড়ে। পরের দিন সকালে আবার দেবিকার ফোনে মেসেজ, গুড মর্নিং। দেবিকা রিপ্লাই দেয়, আর এর মধ্যেই দেবিকার স্বামী গোসল করে বাইরে বেরিয়ে আসলে দেবিকা কোনো রকম ভাবে ফোনটা আড়াল করে তার স্বামীর জামা কাপড় এগিয়ে দেয়। নরসিংহ জামা কাপড় পরে ডিউটিতে চলে যাওয়ার পর দেবিকা আবার ববির সাথে কথা বলা শুরু করে। তখন ববি দেবিকাকে বলে, তোমাকে লাল শাড়িতে সেদিন কলেজে খুব সুন্দর লাগছিল। দেবিকা তো কোনো ছেলের মুখে তার প্রশংসা শুনে তার মুখ লজ্জায় লাল হয়ে যায়, কারণ তার জামাই তো তাই কখনোই প্রশংসা করে না। তাই সে আয়নার সামনে তার শরীরটা খুব ভালোভাবে এক ঝলক দেখে মনের খুশিতে ববিকে তার ফোন নাম্বারটা পাঠিয়ে দেয়। আর ববি দেবিকার ফোন নাম্বার পেয়ে আনন্দে আত্মহারা হয়ে কল্পনার জগতে ডুব দিয়ে একদম সমুদ্রের পাড়ে এসে পড়ে। আর সঙ্গে সঙ্গে একটা গান শুরু হয়ে যায়, আর সেই গানের মধ্যেই ববি দেবিকাকে নিয়ে রোমান্স করতে থাকে। গান শেষ হয়ে যাওয়ার পর সিন চলে আসে আরেকটি রাতে, যে রাতে ববি দেবিকাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। দেবিকা বলে, বলো। ববি বলে, তোমার বর কি অনেক রোমান্টিক? দেবিকা বলে, অনেক বেশি রোমান্টিক। ববি বলে, তুমি কি করে বুঝলে? কি করে বুঝলাম মানে, তুমি কি বলতে চাইছো? ববি বলে, আচ্ছা ঠিক আছে বলো তো, তোমার রান্না বেশি ভালো নাকি তোমার পাশের বাড়ির ভাবির রান্না বেশি ভালো? দেবিকা বলে, আমার রান্না বেশি ভালো, কারণ আমি পাশের বাড়ির ভাবির রান্না খেয়ে দেখেছি, অনেক বাজে রান্না করে। ববি বলে, আচ্ছা এবার বলো, তোমার স্বামী রোমান্টিক না রোমান্টিক না? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে দেবিকা তো ভ্যাবাচাকা খেয়ে যায়। সে আর কোনো উত্তর না দিয়েই গোসল করতে চলে যায়, কারণ তার স্বামী আসার সময় হয়ে গেছে। তাই সে গোসল করে একদম লাল টুসি সেজে যখন বাইরে বেড়ায়, তখন তার স্বামী ফোন করে জানায় সে আজকে রাতে বাড়ি আসতে পারবে না, কাজের চাপ আছে। তাই যেন দেবিকা খেয়ে দিয়ে শুয়ে পড়ে। এদিকে দেবিকার মাথায় ববির সেই প্রশ্নটা বারবার ধাক্কা খেতে থাকে যে, তুমি কি করে জানলে তোমার স্বামী রোমান্টিক না রোমান্টিক না? তখন দেবিকা ববির সেই প্রশ্নের রিপ্লাই দিয়ে বলে, আমি জানতে চাই যে আমার স্বামী রোমান্টিক না রোমান্টিক না। এই বলে সে তার বাড়ির ম্যাপ লোকেশন ববিকে পাঠিয়ে দেয়, আর ববিও সঙ্গে সঙ্গে তার বাড়ি এসে পৌঁছায়। এবার ববি দেবিকার পাশে চুপচাপ বসে থাকে। এদিকে দেবিকা তো ধুকুপুকু বুক নিয়ে ভাবতে থাকে যে এবার কি হয়, এবার কি হয়। এর মধ্যেই ববি দেবিকার হাতটা চেপে ধরে, সঙ্গে সঙ্গে দেবিকার শরীরে কারেন্ট খেলে যায়। কিন্তু সেটা সে ববিকে বুঝতে না দিয়ে বলে, তুমি আমার গায়ে হাত দেওয়ার জন্য কোনো পারমিশন নিচ্ছ? ববি বলে, সরি ভুল হয়ে গেছে। দেবিকা বলে, না না ঠিক আছে, তুমি পারমিশন নিয়ে আমাকে ধরতে চাইলে ধরতে পারো। ববির তো পুরো সোনায় সোহাগা। সে যখন ধীরে ধীরে দেবিকাকে একটু গরম করছিল, ঠিক তখনই দেবিকা বলে, দাঁড়াও দাঁড়াও, এখনই আমার স্বামী ফোন করবে। আর বলতে না বলতেই নরসিংহ তাকে ফোন করে। দেবিকা নিজের গলার ভয়েস স্বাভাবিক করে তার স্বামীর সাথে কথা বলতে থাকে। তখন তার স্বামী বলে, আমার বাড়ি ফিরতে সকাল 10টা বেজে যাবে, তুমি ঘুমিয়ে পড়ো। দেবিকা তো খুব খুশি, সেও এখন সোনায় সোহাগা। সে ববিকে বলে, আমার স্বামী কালকে সকাল 10টার আগে বাড়ি ফিরবে না। এরপর তারা অনেক বেশি রোমান্টিক হয়ে যায়, আর তাদের রোমান্টিকতা যখন চরম সীমায় পৌঁছে যায়, তখন তারা ইন্টু পিন্টু করার জন্য বেডে গিয়ে শুয়ে পড়ে। দেবিকা বলে, আরে লাইটটা তো অফ করো। আর এর মধ্যেই কলিং বেলের আওয়াজ বেজে ওঠে। ববি মনে মনে ভাবে, আরে কে বে? দেবিকা বলে, কাম সারছে, আমার স্বামী এসে গেছে। ববি বলে, তুমি তো বললে তোমার স্বামী কাল 10টার আগে আসবে না, আর তোমার স্বামী বাসায় আসলে তো গাড়ির আওয়াজ হবে, কই সেরকম কোনো আওয়াজ তো হলো না। দেবিকা বলে, আরে এখন কি এইসব কথা বলার সময়? তুমি এখান থেকে পালাও, ধরতে পারলে তুমি আমি দুজনেই শেষ। ববি বলে, আরে পালাবো কোথা থেকে, আর দরজা কোথায়? দেবিকা বলে, যেখানে ইচ্ছা সেখানে লুকিয়ে পড়ো। আর এদিকে নরসিংহ তো অধৈর্য হয়ে কলিং বেল টিপতেই থাকে। এটা কোনো কথা? সেই গভীর রাতে বাড়ি ফিরছে কি টিপতে, আর এখন কি টেপা লাগছে। এদিকে দেবিকা কোনো রকম ববিকে ওয়াশরুমের ভিতর ঢুকিয়ে দরজা বন্ধ করে যখন ঘরের দরজা খুলতে যাবে, ঠিক তখন ববি পিছন দিয়ে দেবিকাকে ডেকে বলে, আরে আমার চপ্পল জোড়া খুঁজে পাচ্ছি না। দেবিকা এখন অনেক রেগে যায় আর বলে, শালা আজকে তুইও মরবি, আমাকেও মারবি। এরপর ববিকে ঠেলে সে আবার ওয়াশরুমে পাঠিয়ে দিয়ে নিজেকে কোনো রকম ভাবে স্বাভাবিক করার চেষ্টা করে দরজা খোলে। নরসিংহ বলে, কি ব্যাপার, এত দেরি হলো কেন? দেবিকা বলে, আমি একটু ঘুমের মতো পড়েছিলাম তো, তাই দরজা খুলতে দেরি হলো। আমি আপনার জন্য খাবার বেড়ে নিয়ে আসবো? নরসিংহ বলে, না এখন আমি খাবো না,
এই বলে সে তার বেডরুমে চলে যায়। দেবিকা বলে, আপনি এখন শোবেন তো, আমি আপনার বিছানাটা করে দিচ্ছি। কিন্তু এ কি, নরসিংহ তো গোসল করতে রওনা দিয়েছে। আর এটা দেখে তো দেবিকা অজ্ঞান হয়ে যাওয়ার পালা। ঠিক এই সময় বাথরুমের ভেতর দিয়ে নরসিংহের আওয়াজ পাওয়া যায়। দেবিকা তো টেনশনে নিঃশ্বাস নেওয়ার কথাই ভুলে যায় এবং ভয় ভয় জিজ্ঞাসা করে, কি হয়েছে? নরসিংহ বলে, ও কিছু না, একটা ইঁদুর তাড়াচ্ছি। এরপর নরসিংহ ওয়াশরুমে বসে একটা সিগারেট ধরিয়ে খেতে থাকে। এদিকে ববি বাথরুমের ভিতর থাকা একটা কাঠের বাক্সের ভিতর চুপচাপ ভাল্লুকের বাচ্চার মতো বসে আছে। তার অবস্থাও কেরোসিন। দেবিকা বাইরে বসে যখন গলা কাটা মুরগির মতো ছটফট করছে, তখন নরসিংহ ফ্রেশ হয়ে বাথরুম থেকে বাইরে বেরিয়ে আসে। না, কিচ্ছু বুঝতে পারেনি, উপরওয়ালা তাকে বাঁচিয়েছে। এবার দেবিকা এক গ্লাস দুধ নিয়ে নরসিংহর কাছে যায়। নরসিংহ তার হাত থেকে দুধের গ্লাসটা নিয়ে দুধ খেতে থাকে। দেবিকা বলে, আজকে আপনি লাল পানি খাবেন না? নরসিংহ বলে, না, আজকে লাল পানি খাবো না। আর তোমার আমাকে দেখে কি মনে হয়, আমি কি মাতাল নাকি? আসো, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ি। কিন্তু দেবিকার ঘুম আসবে কি করে? তার পরাণ পাখি তো ওয়াশরুমে আটকা। তাই নরসিংহ যখন ঘুমিয়ে পড়ে তখন সে আস্তে আস্তে ওঠার চেষ্টা করে ববিকে ঘর থেকে বাইরে বের করে দেওয়ার জন্য। আর এর মধ্যেই নরসিংহ থেকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। দেবিকা কোনো রকম ভাবে ববিকে একটা মেসেজ করে বলে, আমি নিরুপায়, তুমি ওখানেই অপেক্ষা করো। এবার সিন চলে যায় ববির বন্ধুদের কাছে, যেখানে সিধু আনন্দকে বলছে, এত রাত হয়ে গেল, ববিকে তো কোথাও দেখছি না। কালকে সকাল হলেই প্রজেক্ট জমা দিতে হবে, প্রজেক্ট কত দূর হলো কে জানে। তারা একটা ফোন করে দেখি। আর ফোন করতেই ববি বলে, ভাই, আমি ওয়াশরুমের ভিতর আটকে আছি। সিধু বলে, কেন রে? কেউ কি তোকে ওয়াশরুমের বাইরে থেকে তালা দিয়ে চলে গেছে নাকি? আরে, আমি আমার নিজের ওয়াশরুমে না, দেবিকাদের ওয়াশরুমে আটকে আছি। সিধু বলে, আরে দেবিকা আবার কে? তখন ববি তাদের ফোনে সব কথা বলে। সিধু বলে, তোর সাহস তো মন্দ না, তুই লাস্টে পুলিশের প্রপার্টির উপর হাত দিয়েছিস। ববি বলে, দোস্ত, তোরা এক্ষুনি আমাকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যা। যদি দেবিকার স্বামী আমাকে ধরতে পারে তাহলে গুলি করে মারবে। তাহলে তোদের প্রজেক্ট কে করবে বল? সিধু বলে, ঠিক আছে, চিন্তা করিস না, লোকেশন পাঠা, তারপর দেখছি। এবার ববির পাঠানো লোকেশন ধরে তিন বন্ধু রওনা দেয় আর সিন চলে আসে কামাপুরা গ্রামে। আর এই গ্রামেই দেবিকার বাড়ি। তো গ্রামে একটা সালিশি সভা বসেছে, যেখানে গ্রাম পঞ্চায়েতের কাছে একজন বলছে যে গ্রামে চোরের উৎপাত খুব বেড়ে গেছে। সে যখন সেদিন রাতে সাইকেল নিয়ে বাসায় ফিরছিল, তখন সে একটি দোকানে একটা সিগারেট কেনার জন্য দাঁড়ায়। আর সে যখন দোকানদারের সাথে কথা বলছিল, তখন তার পিছন থেকে সাইকেলটা উধাও হয়ে যায়। গ্রাম পঞ্চায়েত বলে, তোর একটা ভাঙাচোরা জং পড়া সাইকেলের জন্য তুই এত রাতে এখানে গ্রাম পঞ্চায়েতকে ডেকেছিস? বেয়াকুব কোথাকার। তখন একজন মহিলা বলে, পঞ্চায়েত মশাই, গতকাল কে যেন আমার ব্লাউজের ভিতরে হাত ঢুকিয়ে আমার পার্সটা চুরি করে নিয়ে গেছে। পঞ্চায়েত মশাই বলে, তোমার ব্লাউজের ভিতরে হাত ঢুকিয়ে চোর চুরি করে নিয়ে গেল আর তুমি টেরও পেলা না? মহিলা বলে, পঞ্চায়েত মশাই, আমি তো বুঝতে পারিনি যে ও আমার ব্লাউজের ভিতর পার্স চুরি করার জন্য হাত দিয়েছে। পঞ্চায়েত তো অবাক। আর ঠিক তখনই ওই সবাই বসে থাকা একজন ব্যক্তি, যার নাম মহেশ, সে বলে ওঠে যে, পঞ্চায়েত মশাই, আমার কাছে একটা ভালো আইডিয়া আছে। পঞ্চায়েত বলে, বল দেখি শুনি কি আইডিয়া। মহেশ বলে, গ্রামের সব মহিলারা যদি দিনের বেলা চোর পাহারা দেয় আর রাতের বেলা পুরুষরা পাহারা দেয়, তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। গ্রামের মহিলারা বলে, আমরা রাজি, আমরা রাজি। কিন্তু পুরুষরা আপত্তি জানায়। তারা বলে, যদি দিনের বেলা গ্রামের মহিলারা পাহারা দেয় আর রাতের বেলা পুরুষরা পাহারা দেয়, তাহলে স্বামী স্ত্রী একসাথে কখন সময় কাটাবে? মহেশ বলে, গ্রামের এই সমস্যার কয়দিন না হয় একটু ম্যানেজ করে নেবে সবাই। পঞ্চায়েত এই কথায় সায় দিয়ে বলে, তাহলে আজ থেকে শুরু করো পাহারা। সেন চলে যায় ববির বন্ধুদের কাছে। তারা তাদের গাড়ি নিয়ে কামাপুরা গ্রামে এসে পৌঁছায়। আর তখন ওই গ্রামের কিছু লোক তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে এত রাতে তারা এখানে কেন এসেছে। সিধু বলে, আমরা একটু পুলিশ ইন্সপেক্টরের বাড়ি যাচ্ছি, আমাদের এক বন্ধু হারিয়ে গেছে, তাই ওনার কাছে কমপ্লেন লেখাতে হবে। রাম বলে, আচ্ছা, আপনারা এত রাতে গ্রামে ঘুরছেন কেন? গ্রামে কোনো মেলা বা উৎসব রয়েছে নাকি? লোকগুলো তাদের বলে, এই গ্রামে চোরের খুব উৎপাত, তাই আমরা রাত জেগে পাহারা দিচ্ছি। রাম বলে, ঠিক আছে, যদি চোর ধরতে পারেন তাহলে আমার হয়েও 2 আজ্ঞা মেরে দেবেন। এই বলে তারা সেখান থেকে পুলিশ ইন্সপেক্টরের বাড়ি আসে। পুলিশ ইন্সপেক্টরের বাড়ি এসে তারা প্ল্যান করে যে ববিকে কিভাবে বের করবে। সিধু বলে, আমি ইন্সপেক্টরকে বাইরে ডাকবো, আর তখন ইন্সপেক্টরের বউ ববিকে ঘরের পিছনের দরজা দিয়ে বের করে দেবে। আনন্দ, তুই এই গাড়িটা এই বাড়ির পিছনের দরজার সামনে লাগা। কিন্তু আনন্দ ঘুরে ফিরে এসে বলে, আরে দোস্ত, এই বাড়ির তো কোনো পিছনের দরজাই নাই। এরপর তারা নতুন প্ল্যান করে পুলিশ ইন্সপেক্টরের ঘরের দরজায় নক করে। নরসিংহ বেরিয়ে আসলে সিধু বলে, স্যার, কল্যাণ হাইওয়েতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, পেশেন্টের অবস্থা খুবই আশঙ্কাজনক, এখন আইসিইউতে আছে। আমরা জানতে পেরেছি যে সেই ব্যক্তি নাকি এই গ্রামের, তাই আমরা কি করবো বুঝে উঠতে না পেরে এই রাতেই আপনার কাছে এসে হাজির হয়েছি, আপনি তাড়াতাড়ি চলুন। নরসিংহ বলে, কার অ্যাক্সিডেন্ট হয়েছে, নাম কি তার? তখন তারা বলে, শ্রীনিবাসের অ্যাক্সিডেন্ট হয়েছে। নরসিংহ বলে, আমি সবেমাত্র এই গ্রামে ট্রান্সফার হয়ে এসেছি, তাই আমি সবাইকে চিনি না, দাঁড়াও দেখছি। এই শুনছো, এদিকে আসো তো একটু। দেবিকা আসতে তাকে বলে, আচ্ছা, তুমি কি শ্রীনিবাস বলে কাউকে চেনো? না না, আমি কোনো শ্রীনিবাসকে চিনি না। ঠিক আছে,
পাশের বাড়ির মহেশকে একটু জিজ্ঞাসা করে দেখো তো সে এই নামে কাউকে চেনে কিনা। মহেশ আসার পর নরসিংহ যখন মহেশকে শ্রীনিবাসের অ্যাক্সিডেন্টের কথা জানায় এবং শ্রীনিবাস কে এটা জিজ্ঞাসা করে, তখন মহেশ বলে যে এই শ্রীনিবাস একটা গুন্ডা, এই গ্রামের সবাইকে সে ডিস্টার্ব করে। আর এই সময় সেখান থেকে ওই গ্রামের 3 জন যাচ্ছিল। তারা শুনে নেয় যে শ্রীনিবাস, যাকে সবাই গ্রামের শ্রীনু বলে ডাকে, তার কল্যাণ হাইওয়েতে অ্যাক্সিডেন্ট হয়েছে। আর এই খবর সঙ্গে সঙ্গে গ্রামের মাইকে সারা পাড়ায় ছড়িয়ে যায়। সবাই এসে পুলিশ ইন্সপেক্টরের বাড়িতে ভিড় করে। একজন বলে এটা কোনো অ্যাক্সিডেন্ট না, এটা একটা মার্ডার। কারণ গ্রামের পঞ্চায়েতের সাথে শ্রীনুর ভালো সম্পর্ক ছিল না। সে শ্রীনুকে একবার হুমকি দিয়েছিল যে তাকে লরি চাপা দিয়ে সে মেরে ফেলবে, আর আজকে তাই হলো। আর সেই ব্যক্তির কথার সাথে অনেকেই তাল মিলিয়ে পঞ্চায়েতের বাড়ি ভাঙচুর করার জন্য যখন রওনা হয়, তখন নরসিংহ বলে এই তোমরা কোথাও যাবে না, আগে আমাদের হসপিটালে গিয়ে শনাক্ত করতে হবে যে যার অ্যাক্সিডেন্ট হয়েছে সে সত্যিই শ্রীনিবাস কিনা, এবং তারপর তদন্ত করতে হবে যে এর পিছনে গ্রাম পঞ্চায়েতের কোনো হাত আছে কিনা। তারপরেই আমরা তাকে কিছু বলতে পারবো, তার আগে না। এখন আমাদের হসপিটালে যেতে হবে। এই কথা শুনে দেবিকার পরাণ পাখি তো তার দেহ থেকে বাইরে বেরিয়ে ধিন ধিন করে নাচা শুরু করে দিয়েছে। আর সে মনে মনে বলছে কি মজা, উনি এখন বাড়ি থেকে বেরিয়ে যাবে, আর তারপর আমি ববিকে ঘর থেকে বের করে দেবো, আমাকে আর কেউ ধরতে পারবে না। সে যখন এসব কথা ভাবছিল, তখন নরসিংহ মনে মনে ভাবতে থাকে যে এই গ্রামের অনেকেই গ্রাম পঞ্চায়েতের পরিবারের উপর ক্ষেপে আছে, যে কোনো সময় তার পরিবারের উপর আক্রমণ করতে পারে। তাই সে একজনকে বলে যে গ্রাম পঞ্চায়েতের বাড়ির সবাইকে আমি যতক্ষণ না ফিরছি ততক্ষণ আমাদের বাড়িতে নিয়ে এসে রাখো, না হলে যখন তখন তাদের উপর হামলা হতে পারে। ব্যাস, দেবিকার আনন্দ সব তলিয়ে গেল। এদিকে পঞ্চায়েতের বাড়ির সবাই একে একে দেবিকার সামনে দিয়ে ঘরে ঢুকে গেল। আর সিধুরাও বা কি করবে, তাদের এই প্ল্যানটাও ভেস্তে যেতে দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা চুপচাপ সবকিছু দেখতে লাগলো। নরসিংহ হসপিটালে যাওয়ার আগে রামকে বলল, তোমরাই তো শ্রীনিবাসকে হাসপাতালে ভর্তি করেছো, তাই তুমি আমার সাথে চলো, তাহলে রাস্তা চিনতে সুবিধা হবে। রাম নরসিংহের সাথে চলে যায়। সিন চলে আসে নরসিংহের ঘরে। দীপিকার তো টেনশনে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। সে ঘরের মধ্যে এ মাথা ও মাথা করতে করতে ববিকে সে ফোন করে বলে, ববি আমার স্বামী ঘরের বাইরে বেরিয়েছে। ববি বলে, তাহলে তো আমি এখন বেরোতে পারবো বলো। দেবিকা বলে, আরে দাঁড়াও দাঁড়াও, সে তো বেরিয়ে গেছে, কিন্তু ঘরে আরো 7-8 জনকে ঢুকিয়ে রেখে চলে গেছে। আমি যদি ঘরের দরজা খোলার সুযোগ পাই তাহলেই আমি তোমাকে বের করতে পারবো, তুমি প্লিজ অপেক্ষা করো। এই বলে দেবিকা যখন পঞ্চায়েত পরিবারের জন্য চা পানি তৈরি করছিল, তখন হঠাৎ বাহির থেকে শুনতে পায় যে কে যেন বলছে, তুমি কি ভেবেছো যে তোমার স্বামী বাড়ি না থাকায় তুমি আর একটা ছেলেকে এনে বাথরুমের ভেতর লুকিয়ে রেখেছো সেটা আমরা জানি না? হায় রে, শেষ রক্ষা আর হলো না। মনে মনে এই কথা ভাবতে ভাবতে সে দৌড়ে এসে বলে, এসব মিথ্যা কথা, আমি কাউকে বাথরুমের ভেতর লুকিয়ে রাখিনি। এই কথা শুনে তো পঞ্চায়েতের বাড়ির মহিলারা অবাক হয়ে দেবিকার মুখের দিকে তাকায়। আর দেবিকা দেখে যে টিভিতে একটা শো চলছে, আর সেখানেই একজন মহিলা তার শাশুড়িকে এইসব কথা বলছে। উফ বাবা, ধরা পড়েনি তাহলে। এবার সে আস্তে আস্তে রান্নাঘরের দিকে চলে যায়। এদিকে সেই মহিলারা নিজেদের মধ্যে ফুসফাস করে বলতে থাকে যে এই পুলিশের বউ তো মনে মনে খুব ভয় পেয়ে আছে, আমার মনে হয় এর বাথরুমের ভিতরে এ কাউকে সত্যি সত্যিই লুকিয়ে রেখেছে। শোনো, দেবিকা আসার পর আমি ওকে বলবো যে আমি একটু টয়লেট করতে যাব। যদি দেবিকা এই কথায় ভয় পেয়ে যায় তাহলে বুঝবে বাথরুমের ভিতর অবশ্যই কেউ না কেউ আছে। এর মধ্যেই দেবিকা সেখানে চা নিয়ে আসে। তখন সব থেকে বয়স্ক মহিলাটি দেবিকাকে বলে, দেবিকা আমার না ডায়াবেটিসের রোগ আছে, তাই ঘন ঘন ওয়াশরুমে যেতে হয়, তোমাদের ওয়াশরুমটা কোথায়? দেবিকা বলে, না না, আপনি ওই বাথরুমে যেতে পারবেন না, ওই বাথরুমে তো খুবই স্লিপ, আপনি ওখানে পড়ে যেতে পারেন, আপনি বরং বাইরে একটা বাথরুম আছে সেখানে যান। এই কথা শুনে মহিলারা এর ওর দিকে চোখ চাওয়াচাই করতে থাকে এবং সেই মহিলা বলে, দেবিকা বাইরে আমাদের শত্রু ঘোরাফেরা করছে, যদি বিড়ালে মেরে ফেলে তুমি ঘরের ওয়াশরুমটাই দেখিয়ে দাও, আমি কষ্ট করে ওখানেই কাজ চালিয়ে নেবো। বোঝো ঠালা। এখন দেবিকা কি করে, সে বাধ্য হয়েই সেই মহিলাকে ওয়াশরুম দেখিয়ে দেয়। এবার সিন চলে যায় কল্যাণ হসপিটালে, যেখানে নরসিংহ সবাইকে নিয়ে পৌঁছানোর পর এক নার্সকে জিজ্ঞাসা করে যে এখানে শ্রীনিবাস বলে কেউ কি আইসিইউতে অ্যাডমিট আছে। নার্স বলে, একজন অ্যাডমিট আছে, কিন্তু তার নাম এখনো জানা যায়নি। এই কথা শুনে নরসিংহ আইসিইউতে একজনকে পাঠায় সিনুকে শনাক্ত করার জন্য। সে কিছুক্ষণ ভিতরে থেকে বাইরে বেরিয়ে এসে বলে, না না, এটা আমাদের সিনু ভাই হতে পারে না। এরপর আর একজন যায়, সে বলে, হ্যাঁ হ্যাঁ, এটাই আমাদের সিনু ভাই। তখন নরসিংহ কনফিউজ হয়ে যায় এবং জিজ্ঞাসা করে যে সিনুর কি কোনো ছবি তোমাদের কাছে আছে? একজন নরসিংহকে সিনুর ছবি দেখায়। তখন নরসিংহ আইসিইউর ভিতরে যায়, সঙ্গে সঙ্গে রামও যায়। কিন্তু এ কি অবস্থা, এ তো আগা পাঁচতলা পুরো ব্যান্ডেজ করা। রাম এই দৃশ্য দেখে মনে মনে রাক্ষসের মতো হাসতে থাকে, কিন্তু নরসিংহ সেটা বুঝতে পারে না। এদিকে ওই বুড়ি তো বাথরুমে গিয়ে সেই কাঠের বাক্সের ভিতর উকিঝুঁকি মারা শুরু করে দিয়েছে। ববিও ভাল্লুকের বাচ্চার মতো চোখ বড় বড় করে ওই বুড়ির দিকে তাকিয়ে আছে। এবার বুঝে সে সত্যিই ধরা পড়ে গেল। কিন্তু না, এই বুড়ি তো চশমা ছাড়া চোখে ভালোভাবে দেখেই না।
তাই ওই কাঠের বাক্সের ভিতরে যে কি আছে বুড়ি কিছুই বুঝতো না। শেষে কাঠের বাক্সে কান লাগালো, কিন্তু কোনো শব্দও পেল না। তাই সে বাইরে বেরিয়ে আসলো। এর মধ্যে নরসিংহ হসপিটালে ডাক্তারের সাথে কথা বলে জানতে পারে যে এই পেশেন্ট যখন তারা আইসিইউতে অ্যাডমিট করেছে তখন তার মুখের অবস্থা এমন ছিল যে এই ব্যক্তিকে শনাক্ত করা কারো পক্ষেই সম্ভব হয়নি। তাই পুরো শরীর তার ব্যান্ডেজ করে রাখা হয়েছে এবং এই ব্যান্ডেজ 5 দিন আগে খোলা যাবে না। নরসিংহ বলে, কিন্তু গ্রামের লোকেরা তো বাওয়াল শুরু করে দিয়েছে, আপনি যদি অনুমতি দেন তাহলে কি আমরা এই পেশেন্টকে অ্যাম্বুলেন্স করে গ্রামের মানুষদের একবার দেখিয়ে আবার হসপিটালে নিয়ে আসতে পারি? ডাক্তার নরসিংহ চেনা পুলিশ অফিসার বলে তাকে পারমিশন দিয়ে দেয়। এদিকে সিধু আর আনন্দ বসে বসে ভাবে যে এখন তারা কি করবে। একটু পরেই পুলিশ ইন্সপেক্টর ফিরে আসবে, তাহলে কি ববিকে তারা আর উদ্ধার করতে পারবে না? এদিকে নরসিংহ ঘরে বসে বসে ওই বুড়ির সন্দেহ করা এখনো কমেনি। সে যেন দেবিকাকে হার্ট অ্যাটাক দেওয়ার জন্য কারো কাছ থেকে বরাত নিয়ে এসেছে। তাই সে ওখানে থাকা বাচ্চাদের বলে, বাচ্চারা তোমরা এখন একটু লুকোচুরি খেলো, এদের বাথরুমে একটা কাঠের বাক্স আছে, ওখানেও তোমরা গিয়ে লুকাতে পারো। এইসব কথা শুনে তো দেবিকার টেনশনে হেঁচকি উঠে যায় আর মনে মনে বুড়িকে এই পৃথিবীর সমস্ত গালি দেওয়া শুরু করে। আর ওই বাচ্চারাও লুকোচুরি খেলতে খেলতে হঠাৎ বাথরুমের ভিতরে গিয়ে যখন সেই কাঠের বাক্সের ঢাকনা উঠাতে যায় তখনই কারেন্ট চলে যায়। তাই বাচ্চারা ভয় পেয়ে আবার ফিরে আসে। আর এই সুযোগে দেবিকা সিধুকে ওয়াশরুম থেকে বের করে যখন মেইন গেটের কাছে নিয়ে আসে ঠিক তখন হঠাৎ করেই আবার কারেন্ট চলে আসে। এই রে, এইবার বুঝি সে সত্যিই ধরা খাইলো, কারণ বুড়ি তাদের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে আর বাকি লোকজন জানলার বাইরে দিয়ে তাকিয়ে তাকিয়ে কি যেন দেখছে। বুড়ি তখন আরেকজনকে ডেকে বলে, দেখো তো আমার সামনে যে দুজন দাঁড়িয়ে আছে এরা কারা? আমি তো চোখে ভালোভাবে দেখতে পাচ্ছি না। তখন একজন মহিলা তাকিয়ে বলে যে এখানে তো দুজন নেই, একজনে দাঁড়িয়ে আছে, আপনি কেন যে চশমাটা আনলেন না কে জানে। আর দেবিকা পাশে তাকিয়ে দেখে ববি পাশে নেই। সে ওই মহিলা ঘোরার আগেই সেখান থেকে আবার ওয়াশরুমে ফিরে গেছে। আর তখনই সিন চলে আসে নরসিংহর ঘরের বাইরে, যেখানে একটা অ্যাম্বুলেন্স এসে দাঁড়ায়। আর সেই দৃশ্যই ওই বাচ্চা আর মহিলারা জানলা দিয়ে দেখছিল। অ্যাম্বুলেন্স দাঁড়ানোর পর সেই গাড়ি থেকে একজনকে নামানো হয় এবং সিনুর বাড়িতে খবর দেওয়া হয় সিনুকে শনাক্ত করার জন্য। এদিকে আনন্দ সিধু আর রামকে বলে, দোস্ত ওটা যে সিনু না সেটা গ্রামের লোক বোঝার আগে চল আমরা পালিয়ে যাই। সিধু বলে, তারা আর একটু দাঁড়িয়ে যাই। এর মধ্যেই সিনুর মা সেখানে আসে আর ওই ব্যান্ডেজ করা মানুষটাকে সে সত্যি সত্যি তার ছেলে ভেবে কান্নাকাটি শুরু করে দেয়। এতে আর কারো মনে কোনো সন্দেহই হয় না যে ওটা শ্রীনিবাস না। ববির বন্ধুরাও একটু স্বস্তি পায় আর সিধু আবার একটা প্ল্যান তৈরি করে। সে হঠাৎ বলে ওঠে, তাহলে শ্রীনিবাসকে মারার পেছনে গ্রাম পঞ্চায়েতেরই হাত আছে, গ্রামে বসে মারতে পারবে না বলে বাইরে নিয়ে গিয়ে মেরেছে। সিধুর এই কথা শুনে ওখানে থাকা শ্রীনিবাসের দলের লোক খুব উত্তেজিত হয়ে পড়ে এবং পঞ্চায়েতের দলের লোকের সাথে মারপিট শুরু করে দেয়। সিধুর প্ল্যান সাকসেস। এখন নরসিংহ এদের শান্ত করতে ব্যস্ত হয়ে পড়বে আর সিধুরা ববিকে নিয়ে এখান থেকে পালাবে। দেবিকাও এই ঝামেলা দেখে তাড়াতাড়ি ওয়াশরুম থেকে ববিকে বের করে নিয়ে আসে। আর ঠিক সেই সময় পরিস্থিতি পুরাই উল্টাই যায়। শ্রীনিবাস অর্থাৎ সিনু সেখানে স্বয়ং এসে উপস্থিত হয় এবং এসে তার দলের লোককে বলে, মারো মারো আরো মারো, পঞ্চায়েতের দলের লোকেদের মেরে ঠ্যাং ভেঙে দাও। তখন ওখান থেকে সিনুর দলের একজন লোক বলে, ভাই এখানে ঝামেলা কিসের জন্য আপনি জানেন? আমরা শুনেছি আপনাকে নাকি পঞ্চায়েতের দলের লোক খুন করেছে, তাই তো এই মারপিট। এতক্ষণে সবাই শ্রীনিবাসকে দেখে মারপিট বন্ধ করে দিয়েছে। ওদিকে দেবিকা ঝামেলা হঠাৎ করেই ঠান্ডা হয়ে যাওয়ায় ববিকে আবার ঠেলা মেরে ওয়াশরুমে পাঠিয়ে দেয়। এটা কি হচ্ছে তাদের সাথে? উপরওয়ালা যে তাদের সাথে চোর পুলিশ খেলা শুরু করেছে। এবার সিধুরা পড়লো মহা বিপদে। গ্রামবাসীরা সবাই মনে করতে লাগলো যে গ্রামে একটা দাঙ্গা বাঁধিয়ে সবাই যখন সেই কাজে ব্যস্ত হয়ে পড়বে তখন এই 3 জন গ্রামের সমস্ত কিছু চুরি করে এখান থেকে নিয়ে যাবে। আর তার জন্য তারা একটা গাড়িও নিয়ে এসেছে। নরসিংহ যখন তাদের জিজ্ঞাসা করে যে এটাই তাহলে তোমাদের প্ল্যান, তখন সিধু বলে, হ্যাঁ স্যার। এই বলে তারা স্যারেন্ডার করে মাটিতে বসে পড়ে। রাম বলে, ভাই মিথ্যা কথা কেন বলছিস? যেটা সত্যি কথা সেটাই চল বলে দিই। সিধু বলে, চুপ কর, মিথ্যা না বললে ববি পুরো ফেসে যাবে। এদিকে নরসিংহ সবাইকে বাড়ি ফিরে যেতে বলে। গ্রামবাসীরা সবাই বাড়ি ফিরে যায়। আর পঞ্চায়েতের পরিবার যখন বাড়ি ফিরে যাচ্ছিল তখন এক মহিলা বলে, আহারে কি কষ্ট, জনগণ বিপদে পড়লে পুলিশ থাকে আর পুলিশ বিপদে পড়লে কে থাকে? সেই বুড়ি নরসিংহকে বলে, তুমি বারবার বাথরুমে যাও, ওই বাথরুম থেকেই তুমি অনেক সত্য জানতে পারবে। এই কথা বলে তারা চলে যায়। নরসিংহ ঘরে ফিরে দেবিকাকে জিজ্ঞাসা করে, ওরা এরকম কেন বললো? দেবিকা বলে, আমি কিচ্ছু বলিনি, আমার মাথার দিব্যি। নরসিংহ বলে, ছি ছি ছি, আমার পাইলস আছে সেই কথা তুমি ওদের বলে দিলে, নিজের স্বামীর মান সম্মান পুরো ধুলায় মিশাই দিলে। আপনাদের সুবিধার্থে বলে রাখি, এই পাইলস হচ্ছে একটি রোগ যাকে বাংলায় অশ্ব বলা হয়। দেবিকা বলে, না না আমি কিছুই বলিনি, আপনি এখন থানায় যাবেন তো? নরসিংহ বলে, না। ও তাহলে কাল সকালে তাড়াতাড়ি থানায় যেতে হবে তাই তো? তাহলে আপনি এখন ঘুমিয়ে পড়ুন। নরসিংহ বলে, না আমি আগামী 3 দিন থানায় যাব না, ছুটি নিয়েছি। আবার চমক,
দেবিকা শুধু চমকের উপর চমক খাচ্ছে। এরপর সিন চলে যায় থানায়, যেখানে নরসিংহের বাড়িতে গিয়ে পুলিশ সিধু, আনন্দ আর রামকে গ্রেপ্তার করে নিয়ে এসেছে। আর ওখানে এই গ্রামের পঞ্চায়েতকেও অ্যারেস্ট করে রাখা হয়েছে, কারণ ওনাকে একটি হোটেলে একজন মহিলার সাথে ইন্টু পিন্টু অবস্থায় পাওয়া গেছে। পুলিশ এসে সিধু, আনন্দ আর রামকে আচ্ছা করে ধোলাই করে এবং শেষ পর্যন্ত অনেক অনুরোধ করার পর পুলিশ তাদের ছেড়ে দেয় আর বলে যে এই রকম কাজ যদি ভবিষ্যতে কোনোদিন করিস তাহলে এই বন্দুক দিয়ে গুলি করে মারবো। সিন চলে আসে নরসিংহের বাড়িতে, যেখানে দেবিকা অস্থির হয়ে বলছে এবার আমি কি করব, আমার তো কিছুই মাথায় ঢুকছে না। যিনি এতদিনে একদিনও ছুটি নেয়নি সে হঠাৎ 3 দিন কেন ছুটি নিল? জীবনে এই প্রথম একটা ভুল করতে যাচ্ছিলাম, উপরওয়ালা কি সেটাও মাফ করবে না? এইসব ভাবতে ভাবতে সে নরসিংহর ঘরে আসে এবং নরসিংহকে বলে আপনার সাথে আমার একটা কথা আছে। নরসিংহ বলে এখন কোনো কথা শুনবো না, এখন ঘুমাও, যা কথা বলার কালকে বলবে। না, এক্ষুনি আমাকে বলতে হবে। আচ্ছা কি বলবে বলো। দেবিকা বলে বলছিলাম কি, আমি সেদিন যখন এক্সাম দিতে গেছিলাম। এক্সাম? কিসের এক্সাম? দেবিকা বলে আমি লুকিয়ে লুকিয়ে পড়াশোনা করতাম, কিন্তু এর থেকেও বড় একটা সমস্যা রয়েছে। আমি যখন কলেজে পরীক্ষা দিতে গিয়েছিলাম তখন ববি বলে একটি ছেলের সাথে আমার দেখা হয়, তারপর আমি ওর সাথে ফোনে কথা বলি। আর আপনি যখন আজকে বললেন যে রাতে বাড়ি ফিরবেন না, তখন আমি ববিকে ডেকেছিলাম, ওকে আমি বাথরুমে লুকিয়ে রেখেছি। নরসিংহ বলে কি বললে? দেবিকা বলে কিন্তু বিশ্বাস করুন আপনার মাথার দিব্যি, ওর সাথে আমার কিচ্ছু হয়নি। নরসিংহ দেবিকার দিকে তাকিয়ে থাকে। দেবিকা বলে আপনি কি আমাকে একটু বিশ্বাস করেন না? নরসিংহ এবার টেবিলের উপর থাকা তার পিস্তলটা হাতে তুলে নেয়। দেবিকা ভাব খারাপ দেখে নরসিংহর পা ঝরিয়ে ধরে বলে প্লিজ ববিকে ছেড়ে দিন, ও খুব ভালো ছেলে, ওর কোনো দোষ নেই, ওকে আমি ডেকেছিলাম। কিন্তু কে শোনে কার কথা? নরসিংহ বলে এই ববি বাইরে বেরিয়ে আয়। ববি বাইরে বেরিয়ে আসলে নরসিংহ তাকে গুলি করে দেয়। যা, সব শেষ। না না, এরকম কিছু করা যাবে না, তাহলে উনি ববিকে সত্যি সত্যি মেরে ফেলবে। আসলে দেবিকা এতক্ষণ এসব কথা ভাবছিল। এরপর সে তার নার্ভ ঠান্ডা করার জন্য একটা ওষুধ খেয়ে নেয়। এবার সিন চলে আসে ববির বন্ধুদের কাছে, যারা থানা থেকে ছাড়া পেয়েছে। তবে আনন্দ, সিধু আর রামকে বলে ভাই চল বাড়ি চলে যাই, ববির জন্য আমাদের 3 জনের জীবন নষ্ট হয়ে যাবে, আমাদের পরিবার আছে, কিছু হয়ে গেলে আমাদের মা বাবার কি হবে? ববি সত্যিই ভুল করেছে, বিবাহিত এক ভাবির ঘরে ও কেন এত রাতে এসেছে? আর আসবি তো আসবি স্বয়ং পুলিশ অফিসারের বাড়ি। আমি আর ববিকে বাঁচাতে যাব না। সিধু বলে ভুল করেছে না ঠিক করেছে এটা আমাদের এখন জানার বিষয় না, আমরা ওর বন্ধু, ওকে সাহায্য করাই এখন আমাদের প্রথম কাজ। তোরা গেলে চল, না হলে আমি একাই চললাম। এই বলে সিধু গাড়ি থেকে নেমে একা একাই চলতে থাকে। তখন রাম আনন্দকে বলে দোস্ত, ববি না থাকলে আমরা কোনো দিনও পরীক্ষায় পাশ করতে পারতাম না। ও যদি ওর নিজের একার কথা ভাবতো তাহলে ও কখনোই আমাদের সাহায্য করতো না। আর আমরাও ওর বিপদে ওকে একা ফেলে এভাবে চলে যেতে পারি না, তাই আমি সিধুর সাথে চললাম। এই বলে যখন রামও গাড়ি থেকে নেবে সিধুর সাথে যেতে লাগলো, তখন আনন্দ নিজের ভুল বুঝতে পেরে সেও ফিরে আসে। এবার তারা আবার কামাপুরা গ্রামের দিকে রওনা হয়। কিন্তু হঠাৎ করেই আনন্দ গাড়ি দাঁড় করিয়ে দেয়, কারণ সামনে একটা মেয়ে তাদের গাড়িতে ধাক্কা লেগে পড়ে গেছে। তারা গাড়ি থেকে বেরিয়ে আসে এবং মেয়েটিকে ডাকতে থাকে। মেয়েটা তখন বলে আমাকে কিছু ছেলে তাড়া করেছে, প্লিজ আপনারা আমাকে বাঁচান। এবার তারা সামনের দিকে তাকিয়ে সত্যি সত্যিই দেখতে পায় 3টে ছেলে মেয়েটাকে তাড়া করতে করতে সামনের দিকে আসছে। তখন মেয়েটিকে বাঁচানোর জন্য তারা সেই ছেলেগুলোর সাথে মারপিট শুরু করে দেয়। আর শেষ পর্যন্ত যখন ওই 3টে ছেলে মার খেয়ে সেখান থেকে পালিয়ে যায়, তখন তারা পিছন ঘুরে দেখে যে মেয়েটা উধাও। মেয়েটা কোথায় গেল? তাকে আর খুঁজে না পেয়ে তারা আবার গাড়িতে উঠে পড়ে। তারা ভাবে হয়তো মেয়েটা তাদেরও বিশ্বাস করতে পারেনি, তাই পালিয়ে গেছে। এদিকে বাথরুমে বসে তো ববির অবস্থা পুরাই খারাপ। দেবিকা তার বরের সঙ্গে নার্ভ ঠান্ডা রাখার ওষুধ খেয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। এই সময় কামাপুরা গ্রামে আবার ববির বন্ধুরা প্রবেশ করে, আর তখনই মহেশের সাথে তাদের দেখা হয়ে যায়। মহেশ বলে তোমরা এত রাতে আবার কেন এখানে ফিরে এসেছো? আমার তো মনে হচ্ছে তোমরা কোনো চোর না, তোমরা এই গ্রামের কোনো মেয়ের ঘরে ঢোকার জন্য এসেছো। কিন্তু এই গ্রামে তো কোনো মেয়ে সিঙ্গেল নেই, তাহলে কি বিয়ের আগেই এরা পরকীয়া শুরু করেছে? সিধু বলে মহেশ ভাই, আমরা এখানে একটু মদ কিনতে এসেছি। মহেশ বলে ও তাই বলো, কিন্তু এত রাতে এখানে তো কোনো মদের দোকান খোলা নেই, তোমরা চলো আমার বাড়ি চলো, আমি তোমাদের মদ খাওয়াচ্ছি। এবার তারা মদ খেতে খেতে সবাই ভাই ভাই হয়ে যায়। তখন সবাই সবার মনের কথা খুলে বলতে থাকে। মহেশ বলে ভাই, আমি এখনো পর্যন্ত কোনো মেয়ের মন বুঝতে পারিনি, তাই বিয়েও করা হয়নি। তবে এই গ্রামের অনেক মহিলার সঙ্গেই আমার সম্পর্ক আছে, যার মানে ঘরে লাইট তুমি জ্বালাও, বিল অন্য কেউ দেবে, গাড়ি তুমি চালাও, পেট্রোল অন্য কেউ ভরবে। এইভাবেই ভাই ভালো আছি, কারো মন বোঝার দরকারই লাগে না, সিঙ্গেল থেকেও গভীরভাবে মিঙ্গেল। সিধু তখন ববির সব কথা মহেশকে বলে। মহেশ বলে ও এই ব্যাপার, এ তো আমার বাঁ হাতের খেল। আমি তোমার বন্ধুকে বাঁচাতে পারি, কিন্তু তার বদলে তোমার বন্ধুর আমার সম্বন্ধে পুলিশ ইন্সপেক্টরের বউয়ের কাছে অনেক ভালো ভালো কথা বলতে হবে, অনেক প্রশংসা করতে হবে,
যাতে ভবিষ্যতে আমিও লাইনটা মারতে পারি। সিধুরা তখন রাজি হয়ে যায়, আর সঙ্গে সঙ্গেই ঘরের মাঝখান থেকে একদম মাটির নিচে যাওয়ার একটা দরজা খুলে যায়, আর সবাই মই বেয়ে নিচে নামে। এ কি, নিচে তো একটা বিশাল বড় সুড়ঙ্গ। আমরা তো আগে জানতাম যে যুদ্ধ করার সময় এরকম সুড়ঙ্গের ভিতর দিয়ে লোক চলাফেরা করতো। এ তো দেখছি সারা গ্রামের মহিলাদের ঘরে ঢোকার জন্য সুড়ঙ্গ করে রেখেছে। এইসব ভাবতে ভাবতে সিধু, রাম, আনন্দ যখন মহেশের পেছনে পেছনে আসছিল, তখন মহেশ দাঁড়িয়ে গিয়ে বলে, দাঁড়াও, লোকেশন এসে গেছে। মহেশ একটা মই বেয়ে একজনের ঘরের আলমারির ভিতর দিয়ে উকি মারে, আর সেই ঘরের মহিলা এসে মহেশকে বলে, আরে তুমি এত রাতে এখানে কেন এসেছো? আমার স্বামী ঘরে আছে, এখন তুমি যাও, পরে আসবা। মহেশ নিচে নেমে আসে। এরপর তারা আবার চলতে থাকে, কিন্তু চলতে চলতে রাস্তা মোটেই ফুরায় না। আসলে মহেশ এই সুড়ঙ্গের ভেতর নিজেই রাস্তা হারিয়ে ফেলেছে। মহেশ বলে, আগে যে পুলিশ ইন্সপেক্টর এখানে থাকতো, তার বউয়ের সাথে আমার সম্পর্ক ছিল, তাই মাঝে মাঝে তার ঘরে যাওয়া পড়তো। কিন্তু এখন নতুন পুলিশ ইন্সপেক্টর এসেছে, তাই আর যাওয়া হয় না, তো তাই রাস্তাটা হারিয়ে ফেলেছি। এই কথা বলেই সে সুড়ঙ্গের ভিতরে থাকা একটি ম্যাপ খোলে, আর সেই ম্যাপ দেখে তো ববের বন্ধুরা পুরাই অবাক। সেই ম্যাপে এই গ্রামের প্রত্যেকের বাসায় যাওয়ার রাস্তা তারা দেখতে পায়। মহেশ তখন সেই ম্যাপের ভিতরে পুলিশ ইন্সপেক্টরের বাড়ি খুঁজতে থাকে, আর সিধুকে বলে, এই তোমার বন্ধুকে একটা ফোন লাগাও তো, আর জিজ্ঞাসা করো যে সে এখন রুমের কোথায় আছে। সিধু ফোন করে ববিকে বলে, ববি, আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোন। ববি বলে, ভাই 5 ঘন্টা ধরে তোদের কথাই শুনছি, বল কি করতে হবে। সিধু বলে, তুই এখন কোথায় আছিস বল। আমি ওয়াশরুমের ভিতরে আছি। মহেশ বলে, ওয়াশরুমের ভিতরে আমার কোনো কানেকশন নেই, ওকে স্টোর রুমে আসতে বলো। ববি বলে, আরে এটা কি আমার বাবার ঘর যে আমি আরামসে ঘরের সব রুমে ঘুরে বেড়াবো? আমি এখান থেকে বাইরে কি করে বেরাবো? ওয়াশরুমের বাইরে থেকে তো দরজা দেওয়া, লাইটটাও বন্ধ, আর স্টোর রুমটা যে কোথায় আছে সেটাও তো আমি চিনি না। মহেশ সিধুকে বলে, এই তুমি আমাকে ফোনটা দাও, আমি ওর সাথে কথা বলি। এবার মহেশ বলতে শুরু করে, আগে তুমি কাঠের বাক্স থেকে বাইরে বের হও। ববি সেই বাক্স থেকে বাইরে বের হলে মহেশ থেকে ধীরে ধীরে ওখান থেকে বেরানোর রাস্তা বলতে শুরু করে। ববিও সেই রাস্তা ধরে একসময় এক জায়গায় গিয়ে থামে। মহেশ তখন বলে, এবার চোখ বন্ধ করে ওখান থেকে লাফ দাও। ববিও মহেশের কথা মতো লাফ দেয়। আরে এ কি, সে তো নরসিংহর বেডরুমে এসে পড়েছে, আর একটু হলেই তো নরসিংহর ঠোঁটে তার চুমা লেগে যেত। মহেশ বলে, এবার তুমি কি দেখতে পাচ্ছ? ববি বলে, নরসিংহের মুখ দেখতে পাচ্ছি। আরে আমি তোমাকে স্টোর রুমে লাফ দিতে বললাম, আর তুমি বেডরুমে লাফ দিয়ে দিছো। তবে নো টেনশন, আমার কাছে আরও একটা প্ল্যান আছে। এই বলে মহেশ ববির 3 বন্ধুকে নিয়ে সুড়ঙ্গের ভিতর থেকে নরসিংহর স্টোর রুম থেকে তার বেডরুমের সামনে গিয়ে দাঁড়ায়। যা, বেডরুম তো ভিতর থেকে লক করা, এবার কি হবে? মহেশ তখন তার পকেট থেকে একটা ওষুধ বার করে রুমালের সাথে মাখিয়ে একটা লাঠিতে রুমালটা পেঁচিয়ে সেই রুমাল একটা গুপ্ত জানলা দিয়ে আস্তে আস্তে নরসিংহের দিকে বাড়িয়ে দিতে থাকে। যে গন্ধ নরসিংহর নাকে গেলেই নরসিংহ অঘরে ঘুমিয়ে থাকবে, তার ঘুম কিছুতেই ভাঙবে না। কিন্তু কপাল সত্যি সত্যি ভাঙাচোরা থাকলে যা হয়, রুমালটা পাখার হাওয়ায় লাঠির থেকে ছেড়ে যায় এবং উড়তে উড়তে খাটের তলায় শুয়ে থাকা ববির নাকের উপর গিয়ে পড়ে। ব্যাস, কেল্লা ফতে। যাকে বের করার জন্য এত কিছু, সেই এখন অঘরে ঘুমিয়ে পড়লো। কি আর করার? শেষমেশ মহেশ সবাইকে নিয়ে বাসার বাইরে বেরিয়ে আসলো, আর আসার সময় যত রকম গালি আছে সব গালি মহেশের উপর বর্ষণ করলো ববির বন্ধুরা। আনন্দ বলে, এই ওষুধের অ্যাকশন 4 ঘন্টা থাকবে, তারপর ওর ঘুম ভাঙবে। এখন আমরা কি করব? আর ঠিক এই সময় সেই মেয়েটি গাছের আড়াল থেকে বেরিয়ে আসে, যেই মেয়েটিকে তারা কিছুক্ষণ আগে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছিল। এই মেয়ে, তুমি কোথা থেকে আসলে? আমি গুন্ডাদের হাত থেকে বাঁচার জন্য আপনাদের গাড়ির পিছনের ডিকিতে লুকিয়েছিলাম, আর সেখান থেকে শুনতে পারি যে আপনারা একটা বিশাল সমস্যায় রয়েছেন। আমি আপনাদের হেল্প করতে পারি, শুধু বলুন যে আপনাদের বন্ধু কোন ঘরে আছে। সিধু বলে, আমাদের তোমার কোনো হেল্প লাগবে না, তুমি চলে যাও। মেয়েটি বলে, আমি আপনাদের কোনো হেল্প করছি না, আমি তো সাহায্য করতে চাই ওই মহিলাকে যে আপনার বন্ধুকে ডেকেছে। যদি তারা দুজনে ধরা পড়ে তাহলে আপনার বন্ধুকে তো আপনারা নিয়ে চলে যাবেন, কিন্তু এই মহিলার কি হবে? এই পৃথিবীতে তো এইসব বিষয়ে ছেলেদের কোনো দোষ নেই, ছেলেরা হাজার ভুল করলেও মাফ হয়ে যায়, কিন্তু একটা মেয়ে যদি এই বিষয়ে কোনো ভুল করে ফেলে তাহলে তার বেঁচে থেকেও জীবন্ত লাশ হয়ে সারা জীবন কাটাতে হয়। এই কথা বলে সে ববিকে ঘর থেকে বের করার জন্য লাফ দিয়ে গাছে উঠে পড়ে, আর গাছ থেকে ঘরের চাল, তারপর সোজা নরসিংহর বেডরুমে এসে পৌঁছায়। নরসিংহ তো আজকে তার বউকে নিয়ে সেই শান্তির ঘুম দিচ্ছে, আর ববি তো আরো শান্তিতে ঘুমাচ্ছে। মেয়েটি ঘরে ঢুকে আগে ঘরের দরজা খোলে, তারপর আস্তে আস্তে ববির মুখ থেকে রুমালটা সরিয়ে ববিকে টানতে টানতে খাটের নিচ থেকে বাহির করে আনে। ঠিক এই সময় ওই মেয়েটির একটি হাঁচি আসে, আর সে বাধ্য হয়েই হাঁচির শব্দ ঢাকতে রুমালটা নাকে চেপে ধরে। ব্যাস, যা হওয়ার তাই হইল। ওই সেরিও ববির পাশে শান্তির ঘুম দেওয়া শুরু করলো।
এদিকে ববির বন্ধুরা মহেশকে নিয়ে অপেক্ষা করছে তো করছে, কিন্তু তাদের এই অপেক্ষা কি আসলেই শেষ হবে? চলেন দেখি কি হয় এরপর। হঠাৎ মাঝরাতে দেবিকার একটা নাক ডাকার শব্দে ঘুম ভেঙে যায়। আর দেবিকা খাটের পাশে তাকিয়ে দেখে কারা যেন দুজন তাদের খাটের পাশে শুয়ে রয়েছে, আর সেখানে থাকা মেয়েটা ঘুমের ঘরে নাক ডাকছে। দেবিকা ভালো করে দেখে, আরে এ তো ববি। আমি ওর সঙ্গ দিনি বলে ও আবার একটা মেয়েও নিয়ে এসেছে, আর এখানে বসেই মনে হয় ইন্টু পিন্টু করতে করতে ঘুমিয়ে পড়ছে। বলেন তো কেমন লাগে? দেবিকা ধীরে ধীরে খাট থেকে নেবে বিছানার চাদরটা নিয়ে মেয়েটার নাকের উপর চাপা দেয়, যাতে আওয়াজ না বের হয়। আরে এই ববি, আমি তোর কি ক্ষতি করেছিলাম যে তুই আর একটা মেয়ে নিয়ে আমার ঘরে ঢুকে পড়লি? আর পড়লি তো পড়লি, একেবারে ঘুমিয়ে পড়লি। এই কথা বলতে বলতে দেবিকা ববির পা ধরে টানতে টানতে ববিকে ঘরের বাইরে বের করে ঘরে যখন ঢোকে, তখন দেখে নরসিংহর ঘুম ভেঙে গেছে। আর ঘুম ভেঙেই দেখে যে তার খাটের নিচে কে যেন শুয়ে আছে। নরসিংহ বলে, ওই কি গো, তুমি আবার নিচে এসে শুয়েছো কেন? যাও খাটের উপর গিয়ে শোও। এই কথা বলে নরসিংহ ওয়াশরুমে চলে যায়। এই ফাঁকে দেবিকা সেই মেয়েটাকে একটা ঠেলা মেরে খাটের নিচে ফেলে দিয়ে বিছানার চাদরটা গায়ে দিয়ে খাটের এক পাশে চুপচাপ শুয়ে পড়ে। নরসিংহ এসে তার পাশে আবার ঘুমিয়ে পড়ে। এদিকে ববির বন্ধুরাও অপেক্ষা করতে করতে চরম সীমায় পৌঁছে যায়। তখন তারা বলে, আমাদের কিছু করার নেই, সবাই মুখ বেঁধে ঘরের সামনে চলো। তারপর দরজা নক করব, আর নরসিংহ দরজা খুললেই মাথায় বাঁশের বাড়ি মারবো। উনি অজ্ঞান হয়ে গেলেই আমরা ববিকে নিয়ে ওখান থেকে পালিয়ে যাব। এবার ওই রাতেই নরসিংহর ফোনে এক পুলিশ অফিসারের ফোন আসে, এবং সেই পুলিশ অফিসার নরসিংহকে বলে, নরসিংহ, তুমি কিছুক্ষণ আগে যে 3জন ছেলেকে থানায় পাঠিয়েছিলে, তারা আসলে 3জন না, ওদের গ্যাংয়ে আরও একজন মেয়েও আছে, যে তার স্বামী এবং ছেলেকে মেরে পালিয়েছে। পুলিশ যখন মেয়েটিকে ধরতে গিয়েছিল, তখন ওই 3জন আমার 3 পুলিশ অফিসারকে খুব মেরে ওখান থেকে পালিয়ে গেছে। তুমি একটু সাবধানে থেকো, ওরা তোমার কোনো ক্ষতি করতে পারে। নাহলে এত রাতে ওরা তোমার বাড়িতে মিথ্যে কথা বলে কেন গেছিল? আর নির্জন হাইওয়েতে তোমাকে ডেকে নিয়ে যাওয়ারই বা কেন চক্রান্ত করছিল? তুমি ঘর থেকে একদম বেরাবে না, আর আমি তোমাদের বাড়ির ওখানে আরো পুলিশ ফোর্স পাঠাচ্ছি। নরসিংহ বলে, আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমি একটাকেও ছাড়বো না। এই বলে সে তার রিভলভার হাতে নেয়, আর তখনই দরজার কলিং বেল বেজে ওঠে। দেবিকা দরজা খুলতেই ববির বন্ধুরা বাঁশ নিয়ে তাকে মাথায় বাড়ি মারতে গিয়ে দেখে, আরে এ তো দেবিকা। আর এর মধ্যেই নরসিংহ বন্দুক তাক করে বাইরে বেরায়। একটু পরেই সেখানে আরো পুলিশ অফিসার এসে হাজির হয়, এবং তারা সবাই মিলে ববির 3 বন্ধুকে মারতে থাকে আর বলতে থাকে, বল তোদের আসল উদ্দেশ্য কি? তোরা আমাদের পুলিশ অফিসারদের গায়ে হাত দিয়েছিস কেন? আর তোদের দলের ওই মেয়েটা কোথায়, যে তার স্বামী আর ছেলেকে মেরে এখানে পালিয়ে এসেছে? সিধুর মাথায় তখন এক বুদ্ধি খেলে যায়। সে তখন বলে, স্যার, ওই মেয়েটাকে আমরা চিনি না। রাত্রে আমাদের গাড়ির সামনে এসে পড়ায় আমরা ভেবেছি ওই 3 পুলিশ অফিসার গুন্ডা মেয়েটিকে ধরতে এসেছে, তাই আমরা মেরেছি। কিন্তু যখন আমরা জানতে পারি যে আমরা আসলেই পুলিশদের মেরেছি, তখন আমরা মেয়েটিকে ধরতে আসি, আর মেয়েটি লুকিয়ে এই নরসিংহ স্যারের বাড়িতে ঢুকে পড়ে। বিশ্বাস না হলে এই স্যারের বাড়ি তল্লাশি করে দেখুন না। এরপর পুলিশ অফিসাররা নরসিংহর বাড়িতে তল্লাশি করতে যায়, আর সত্যি সত্যি তারা সেখান থেকে একটি মেয়েকে খুঁজে পায়। তাই তারা মেয়েটিকে ধরে বাড়ির বাইরে নিয়ে আসে। মেয়েটি তখনও সেই শান্তির ঘুম ঘুমাচ্ছিল। এরপর পুলিশ অফিসাররা মেয়েটির জ্ঞান ফেরায়, আর মেয়েটার জ্ঞান ফিরতেই সে পুলিশদের মেরে যখন পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তখন পিছন দিক থেকে একজন মুরব্বী লোক তাকে ডাক দেয়, আর মেয়েটি পালিয়ে না গিয়ে আবার সেখানে ফিরে আসে। আর তখন আমরা জানতে পারি যে এই মুরব্বী লোকটি আসলে এই মেয়েটির বাবা। মেয়েটির বাবা মেয়েটিকে জিজ্ঞাসা করে, তুই এরকম কেন করলি মা? মেয়েটি বলে, বাবা, তুমি আমাকে ওই রকম মানুষের সাথে কেন বিয়ে দিলে? বাজারে গেলে আমার পারমিশন নিতে হয়, পড়াশোনা করতে চাইলে পারমিশন নিতে হবে, এমনকি তোমার সাথে কথা বলতে গেলেও আমার পারমিশন নিতে হবে। এইভাবে কি একটা মানুষ বাঁচতে পারে? আমি তো ওনার বউ না, বরং ওনার একজন কেনা গোলাম হয়েছিলাম। সে আমাকে একটুও ভালোবাসতো না, সে শুধু আমাকে ব্যবহার করতো। আমার ভালো লাগা খারাপ লাগা সে কিচ্ছু জানতো না, আর সে এটা জানার কখনো চেষ্টাও করেনি। ও শুধু আমার শরীরটাই চাইতো, আর কিছু না। ও একটা জানোয়ার ছিল। একটা ছেলের বিয়ের পর শুধুমাত্র তার বউয়ের প্রয়োজন হয়, কিন্তু একটা বউয়ের তো তার স্বামীর কাছ থেকে একটু ভালোবাসা পাওয়ার ইচ্ছাও করে, তাই না? যদি কখনো দরজাটা খুলতে একটু দেরি হয়ে যেত, তাহলেও তাকে হাজার কৈফিয়ত দিতে হতো। আমার উপর কথায় কথায় সন্দেহ করত। আর আজ রাতে নেশা করে ও আমার বাচ্চাটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, আর সে সেখানেই মরে গেছে। আর আমি সেই রাগে ওই হারামিকেও মেরে ফেলেছি। বাবা, ও যদি আমাকে এক ফোঁটাও ভালোবাসতো, তাহলেও আমি ওকে ছেড়ে কখনোই চলে আসতাম না। এইসব কথা বলতে বলতে সে অঝোর নয়নে কাঁদতে থাকে। তখন এক পুলিশ অফিসার এসে মেয়েটির বাবাকে বলে, যে খুনের কেসটা আমি আত্মরক্ষার কেস হিসাবে সাজিয়ে দেব। আপনার মেয়ে খুব শিগগিরই আপনার কাছে ফিরে আসবে। এই কথা বলে সেই মেয়েটিকে পুলিশ ধরে নিয়ে চলে যায়। ববের বন্ধুরাও সেখান থেকে ধীরে ধীরে চলে যায়। আর নরসিংহ সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে যে মেয়েটি যা বলল, ঠিক একই রকম কাজ তো সেও তার স্ত্রীর সাথে করে।
সত্যিই তো, সেও তো কখনো ভেবে দেখেনি যে তার স্ত্রীরও কিছু ভালোবাসার প্রয়োজন রয়েছে। সেও তো তাকে শুধু প্রয়োজনেই ব্যবহার করেছে। দেবিকাও কোথাও যেতে চাইলে সেও তো দেবিকার কাছে হাজার কৈফিয়ত জানতে চায়। এসব কথা ভাবতে ভাবতে সে দেবিকাকে নিয়ে ঘরে যায় এবং দেবিকাকে বলে সরি। দেবিকা বলে, হঠাৎ সরি কেন? নরসিংহ বলে, আমি আগেকার মানুষের মতো এটাই ভাবতাম যে ঘরের স্ত্রীদের কোনো চাওয়া পাওয়া থাকতে পারে না, কিন্তু আজ ওই মেয়েটা আমার চোখ খুলে দিয়েছে। আমি এত খারাপ ব্যবহার করা সত্ত্বেও তুমি আমার সাথে কোনো বিশ্বাসঘাতকতা করনি, তুমি আমার হয়েই থাকার চেষ্টা করেছো, এর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। দেবিকা তখন নরসিংহের সামনে তার এক্সাম দেওয়ার প্রশ্নপত্রগুলো রেখে বলে, আমি এতদিন আপনাকে ভয় বলতে পারিনি। আমি এমএসসি ফাইনাল পরীক্ষা দিয়ে ফেলেছি। আপনাকে না জানিয়েই আমি ফোনে মা বাবার সাথে কথা বলতাম। আমার প্রত্যেকটা কথা আপনি ভালোভাবে ভেরিফাই না করে বিশ্বাসই করতেন না। এগুলো আমি ভীষণভাবে ঘেন্না করি। এইসব কথা শুনে নরসিংহ দেবিকার হাত ধরে বলে, আমার খুব ভুল হয়ে গেছে, প্লিজ ক্ষমা করে দাও। এইরকম ভুল আর জীবনে কখনো হবে না। দেবিকা এই কথা শুনে কাঁদতে থাকে আর নরসিংহ তখন দেবিকাকে জড়িয়ে ধরে এবং বলে, আজ থেকে আমরা এক নতুন জীবন শুরু করব। কিন্তু এদের রোমান্স তো এবার থেকে আরো ভালোভাবে শুরু হবে বুঝলাম, কিন্তু ববি কোথায়? সে কোথায় বসে শান্তির ঘুম ঘুমাচ্ছে? আর তখন সিন চলে যায় ববির কাছে। ববি গাড়িতে করে তার বন্ধুদের সাথে চলে যাচ্ছে আর সিধু তখন ববিকে জিজ্ঞাসা করে, দোস্ত তুই বাইরে কি করে বেরালি? ববি বলে, আমার তেমন কিছুই মনে নেই, কিন্তু আমার মনে পড়ে যে আমি হঠাৎ উপরের দিক থেকে কোনো এক সুড়ঙ্গের ভিতর পড়ে যাই আর তারপর সেখান থেকে একটি মই বেয়ে উপরে উঠে দেখি একটা ঘরের ভিতর আমি ঢুকে গেলাম। এরপর সেই ঘরের ভিতর থেকে বাইরে বেরিয়ে এসে তোদের দেখতে পাই। আসলে দীপিকা যখন তাকে টানতে টানতে বাইরে স্টোর রুমের ভেতর রেখে এসেছিল তখন সে সেই স্টোর রুমের গুপ্ত দরজা থেকে ওই সুড়ঙ্গের ভেতর পড়ে গেছিল। আর এর মধ্যেই ববির ফোনে একটা মেসেজ আসে। হ্যাঁ, এটা দেবিকারই মেসেজ, যেখানে লেখা ছিল, জীবনে মানুষ এমন কিছু ভুল করে যে ভুলগুলো মানুষের জীবনটাকে সম্পূর্ণ ঠিক করে দেয়। আর তুমি আমার সেই রকমই একটা ভুল ববি। আমার বিশ্বাস আমার স্বামী এখন থেকে একটা আলাদা মানুষে রূপান্তরিত হবে। আমরা আবার নতুন আরেকটি জীবনে পা রাখতে চলেছি আর এসব কিছুই হয়েছে তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আর তার সঙ্গে সঙ্গে এটাও বলে রাখি, তুমি আমার সাথে জীবনে আর কখনোই যোগাযোগ করার চেষ্টা করবে না এবং তোমার জীবনের জন্য অল দ্য বেস্ট, বাই। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। সত্যিই তো সকল পুরুষদের এটা বোঝা উচিত যে মেয়েদেরও ভালোবাসার দরকার হয়। ওই ইন্টু পিন্টু তো সবাই করতে পারে, কিন্তু ভালোবেসে সারা জীবন হাত ধরে পাশে কয়জন থাকতে পারে? ভালোবাসা তো তাকেই বলে যে পাশে থাকলে এই পৃথিবীতে আরো দুদিন বেশি বাঁচতে ইচ্ছে করে। কি ঠিক বললাম তো? যাই হোক, অনেক কথা হলো। আপনি লাইকটা দিয়েছেন তো? ভাই লাইক কিন্তু একটা লাগবেই। এত কষ্ট করে ভিডিও বানাইছি আর আপনি একটা সামান্য লাইক দিতে পারবেন না? আর কেউ কমেন্ট করেছে কিনা জানি না, কিন্তু আপনি অন্তত একটা কমেন্ট করে যান। যা ইচ্ছা কমেন্ট করলেই হবে। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, তাদের সম্পর্কটা ভালো থাকবে। টাটা।